নমস্কার। মানভূম সংবাদ ফেসবুক লাইভ থেকে আমি দয়াময় রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় টুসু গানে আধুনিকতা। টুসু গানের আধুনিকতা আলোচনা করতে গেলেই বাংলা কবিতার, বাংলা সাহিত্যের আধুনিকতার কথা উল্লেখ করতে হয়। বাংলা কবিতা কখন আধুনিকতার পথে কখন থেকে সে পথ চলা শুরু হয়েছে, এ নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাত থাকলেও মূলত রবীন্দ্র সমসাময়িক কালে প্রথম মহাযুদ্ধোত্তর যে কবিতা, সাধারণভাবে সেই কবিতাকেই আধুনিক কবিতা, কাল বিচারে আধুনিক কবিতা বলা হয়ে থাকে। কিন্তু বাংলা সাহিত্যের এই আধুনিকতা, এই শব্দটি উচ্চারণ করলেই প্রথমেই যার কথা মনে করা উচিত তিনি হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। অন্যদিকে বিহারীলাল চক্রবর্তী তিনি বলেছিলেন যে অন্তরেতে দৃষ্টি রাখো। এই অন্তরের দৃষ্টি, এটাই তো আধুনিক, এটাই তো আধুনিকতা। আর 19 শতকের নবজাগরণের, মহাজাগরণের অগ্রদূত, বাংলা কাব্য সাহিত্যের আলংকারিক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার কাব্য মধ্যে আধুনিকতার সূচনা করেছিলেন। মহিতলালের কবিতায় যে বলিষ্ঠতা, যে সত্যবাদিতা এবং যে সংস্কারমূলক সাহিত্য রচিত হয়েছিল, তা থেকেও ইন্টেন্স পার্সোনাল ইমোশন, যে গীতি কবিতা বা আত্মিক কবিতা, আত্মতন্ময়ের কবিতা, তাকে আমরা আধুনিক কবিতা বলি। অন্যদিকে আমরা যতীন্দ্রনাথের কবিতার সেই দুঃখবাদও যথার্থ অর্থেই আধুনিক। রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে একটি অসাধারণ চরণ উচ্চারণ করেছিলেন। সেই চরণটিকেও যথার্থ অর্থেই আধুনিক বলেই আমরা মনে করি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রণমিয়া এই জোড় হাতে ঈশ্বরী পাটনি যে কথা বলেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ফলে ভাবের দিক থেকে, রূপের দিক থেকে আঙ্গিকের বিরুদ্ধে বিদ্রোহী হচ্ছে আধুনিকতা। অন্যদিক থেকে আমরা বলতে পারি যে মডার্ন পোয়েট্রি ইজ কনসার্ন উইথ দ্য এক্সপ্লোরেশন অফ ক্যাজুয়াল লিঙ্কস বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান উইল। অর্থাৎ মহাযুদ্ধোত্তর যে কবিতা, সেখানে আমরা রবীন্দ্র বিরোধিতার কথা আমরা জানি। জীবনানন্দের কবিতার মধ্যে প্রকৃতি প্রেমের ভেতরে, সুধীন্দ্রনাথ দত্তের কবিতার ভেতরে, নজরুলের কবিতার ভেতরে একটা খাত বদল লক্ষ্য করি, একটা গতি বদল লক্ষ্য করি, একটা রুচির বদল লক্ষ্য করি, একটা ভঙ্গির বদল লক্ষ্য করি। উপমা, অলঙ্কার এবং এই স্রোতের বিরুদ্ধে আরেকটি নতুন স্রোতের যে আবাহন, তাকেই আমরা আধুনিক কবিতা বলি। আসলে এই কবিতার আধুনিকতা, এর মূলে কিন্তু শব্দ। কারণ শব্দই স্মৃতি, শব্দই অভিজ্ঞতা, শব্দই অভিজ্ঞান, শব্দই অনুষঙ্গ। আধুনিক কবিতার ক্ষেত্রে শব্দই অভিজ্ঞান। তাই কবিতার ধ্বনিগত কাঠামো, তার প্রধান উপাদান হচ্ছে শব্দ। কবিতার অর্থ নিরপেক্ষ ধ্বনি অসম্ভব এবং অবাঞ্ছনীয়। কিন্তু সঙ্গীতের যে ধ্বনি, তার যে সুর, তার সেই ধ্বনি সুর সহযোগে আবেদানিকভাবে অর্থ সেখানে কিন্তু ব্যতিরিক্ত। উপলব্ধি এবং মূল্যায়নের ক্ষেত্রে ধ্বনির এক নিবিড় যোগ আমরা লক্ষ্য করি। কবির জীবন সংক্রান্ত উপলব্ধি কেমন করে হয়ে যায় শব্দার্থের এক নিয়ামক শক্তি
এক সংগঠক, এক প্রসারক। তেমনি টুসু গানের ক্ষেত্রেও মানুষের কথা, জীবনের কথা, ভাবের কথা, ভঙ্গির কথা, খাত বদলের কথা টুসু গানের মধ্যেও আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আলোচনায়, বিস্তারিত আলোচনায় যাব, তখন আমরা দেখবার চেষ্টা করব। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষের শব্দের কথা বলছিলাম, যে মানুষের কথা অর্থ দিয়ে বদ্ধ চারিধারে উড়িতেছে নাহি পারে সঙ্গীতের মতন স্বাধীন। আবার অন্যত্র রবীন্দ্রনাথ বলেছেন যে গান তো কেবল নির্বস্তু সুরের বিন্যাস ও বিস্তার নয়, তার মধ্যে আছে মানবিক জাগতিক অনুভব উন্মিত করে সঙ্গীতের যুক্তি নিধান তিনি করতে চেয়েছিলেন। এইভাবে আমরা দেখি যে মার্গ সঙ্গীত, দেশি বিদেশি লৌকিক সুরের যে জোড়কলম, তা জোড়কলম নয়, তার মধ্যে আছে আরও অনেক কিছু গীতারিক্ত বিষয়সমূহ। সঙ্গীত আর কিছুই নয়, সঙ্গীত হচ্ছে সর্বোৎকৃষ্ট উপায়ে একটা কবিতাকে পাঠ করা। টুসু গান, টুসু সঙ্গীত, গেয় কবিতা, একেবারে গীতি কবিতা, তা সামাজিক আবেদনে সমৃদ্ধ। অর্থাৎ গানের কাজ কবিতাগত নানান যে মানব বৈচিত্র্য রয়েছে, সেটা একটা পারমিক নিশানা গড়ে তোলার ক্ষেত্রে কাজ করে গান। বিষ্ণুদে সঙ্গত কারণেই বলেছেন যে জানি সব সাধ শিল্প, সব সাধ সাধনায় সাধ্যের সন্ধান করে গানে গানে। সে কারণেই তো তিনি লিখেছিলেন টপ্পা ঠুংরি। কিংবা বুদ্ধদেব বসু তো বলেছিলেন যে গাইতেই হবে গান, বাস্তবের স্বাস্থ্যে যদি ফিরে যেতে হয় তাহলে গাইতে হবে গান। গান এবং শব্দ, ধ্বনি এবং সুর সব মিলিয়ে তিনি সঘন অর্কেস্ট্রা বেঁধেছিলেন। সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদের কথা। কেননা গান সুবিস্তৃত, আর লোকগান লোক সমাজের এক বাস্তব প্রতিফলন। অন্য দিক থেকে আমরা যদি আলোচনাটি করি, তাহলে আমরা একটি যুগ বিভাগ যেখানে পাচ্ছি, যে আধুনিক যুগের কথা আমরা বললাম, সেই আধুনিক যুগে কবিদের মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে পারি যে কাকে আমরা আধুনিক কবিতা বলবো। সেই নিরিখে আমরা টুসু গানের আধুনিকতা খুঁজতে পারি, আমরা দেখতে পাই। যেমন সংশয়ী মানবাত্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয় ফুটে ওঠে আধুনিক কবিতায়। আমরা যদি টুসু গানে যাই, তাহলে সেখানেও দেখব সেই সংশয়ী মানবাত্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয়। এত বড় পুষ্পরবে রাখলিমা পরের ঘরে, পরের মাকি বেদন জানে অন্তরে জালে মারে, যেমন শোল মাছি উফাল মারে। কিংবা শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়। এর মধ্যেও সেই তো সংশয় মানবাত্মার সেই ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয় আমরা দেখি। যেমন জীবনানন্দ কবিতার, জীবনানন্দের প্রায় প্রত্যেকটি কবিতার ভেতরেই আধুনিক এই যুগচিত্র, এই কালচিত্র, এই ভাবচিত্র প্রতিফলিত হয়েছে। কেননা ম্যান ক্যান এম্বডি থ্রু বাট হি ক্যান নট নো ইট। অর্থাৎ রবীন্দ্র প্রভাব থেকে মুক্তি চেতনা, ভাবচেতনা, ভাবনা চেতনা, উপমা, উপকরণ, উদাহরণ, এই নিয়েই বাংলা কবিতার জগৎ দ্বিখণ্ডিত। একদিকে রবীন্দ্র অনুসারী কবি সমাজ, অন্যদিকে রবীন্দ্র বিরোধী কবি সমাজ। আবার উভয়ের সমন্বয় ঘটেছে, যদিও আজকের আলোচনায় সেই প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, কিন্তু উভয়ের আবার সমন্বয় ঘটেছে। কারণ যখন যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখছেন হেমাতবঙ্গ শ্যামল অঙ্গ ভরে গেছে খানা ডোবাতে, রবীন্দ্রনাথ লিখেছিলেন হেমাতবঙ্গ শ্যামল অঙ্গ কি অমল শোভাতে। কিন্তু এ দুয়ের সমন্বয় অচিন্ত কুমার সেনগুপ্তের রবীন্দ্রনাথ কবিতার ভেতরে আমরা দেখছি যে আমি যে ছিলাম ঘুমে তুমি মোর শিরচুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি হেতা নয় অন্য কোথা অন্য কোনোখানে। এভাবেই তো আমরা দেখেছি, এই সমন্বয় দেখেছি।
এই অনুসার দেখেছি, আবার বিরোধিতাও দেখেছি। তাই মূল চেতনার যে প্যারামিটার যদি আমরা লক্ষ্য করি আধুনিক কবিতার মধ্যে, যেমন ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয় প্রতিফলিত হয়, তেমনি মৃত্যু চেতনা যুগযন্ত্রণা থেকে, যাকে বলে মেলোডি অফ এজ, টুসু গান সব অর্থেই আধুনিক। টুসু গানের মধ্যে সেই যুগচেতনা, সেই মৃত্যু চেতনা, মানুষের জীবন সংগ্রামের কথা, সচেতনতার স্বাতন্ত্র্যের ঘোষণা টুসু গানের মধ্যে আমরা প্রতিফলিত হতে দেখি। জীবনের মূল্যবোধের পরিবর্তন আমরা কবিতায় দেখি, আধুনিক কবিতার মধ্যে দেখি। টুসু গানের মধ্যে জীবনের মূল্যবোধের পরিবর্তন, যুগকে চেনা, যুগকে জানা, এই টুসু গানের প্রায় একেবারে লোকসমাজ থেকে উঠে আসা অভিজ্ঞতার এক সার্থক প্রতিফলন টুসু গান। যেমন উল্লেখ করতে পারি টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, যে ধূসরতা, যে বন্ধাত্ম, যে বন্ধাযুগের যে জীবনের যন্ত্রণার কথা জীবনানন্দের চিত্রকল্পের মধ্যে পাই। প্রচুর টুসু গানের ভেতরে সেই বন্ধাত্ম জীবনের, সেই ধূসর জীবনের আমরা পরিচয় পাই। অন্যদিকে বামপন্থী আদর্শ, টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড এবং বিশ্বময় সংকট জনিত যে কবিতা, যা আধুনিক বাংলা কবিতাকে ঋদ্ধ করে, টুসু গানের ভেতরেও সেই ঋদ্ধতা, সেই সমৃদ্ধি আমরা লক্ষ্য করি। সেখানে যেমন সেই রোমান্টিকতার বিরুদ্ধে কবিতা আছে, দুঃখ দুর্ভর মানব জীবনের কথা আছে, লোক জীবনের কথা আছে, তেমনি বিশ্বময় সংকট বোধ থেকে এই টুসু গান কিন্তু বিচ্ছিন্ন থাকেনি। আসলে আজ যা লেখা হবে তাই আধুনিক, আর কাল হলেই তা হয়ে যায় অনাধুনিক। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, পাঁজি মিলিয়ে মডার্নের সীমানা নির্ধারণ করবে কে? এটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা। অন্যদিকে আবু সঈদ আইব বলেছিলেন, তিনি একজন বাংলা সাহিত্য সমালোচক, যে কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, অন্তত মুক্তি প্রয়াসী কবিতায় আধুনিক কবিতা। কিন্তু বুদ্ধদেব বসু অন্য কথাও বলেছিলেন, যে রবীন্দ্রনাথের পরে প্রথম নতুন তো রবীন্দ্রনাথ নিজেই। সে তো গেল বাংলা কবিতার আধুনিক বৈশিষ্ট্য, তার বিশ্লেষণ, তার বিভিন্ন লক্ষণ। কিন্তু আমাদের টুসু গানের ভেতরে আধুনিকতা আমরা কোথায় কোথায় খুঁজে পাব? আমরা একটু যদি দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার যে লোকসঙ্গীতের যে ধারা, আদিম সঙ্গীতের যে লিখিত রূপ, তা তো আমরা পাইনি। আমরা পেয়েছি অলিখিত শ্রুত নির্ভর এক সাহিত্য। তা পূজা অর্চনা, জীবিকা প্রয়াসের নাচ গানে মত্ত হয়েছিল তখন সেই মানুষের কথা আমরা সেখানে লক্ষ্য করি। সামাজিক দলবদ্ধতায়, সমাজবদ্ধতায় সম্মিলিত প্রয়াসে সৃষ্টি হয়েছে লোকসঙ্গীত। এর থেকে আধুনিক আর কি হতে পারে? তাই অরণ্য এবং গুপ্ত গুহার যে সংস্কৃতিকে আমরা তো সাধারণভাবে 4টি শ্রেণীতে বিভক্ত করে আলোচনা বারে বারেই করেছি, যে নৃত্য, গীত এবং চিত্র ও সাহিত্য। মানভূম পুরুলিয়ার লোকসঙ্গীতের মূল বৈশিষ্ট্য যদি আমরা নিরূপণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এর গান দ্রুতলয়ের, উচ্চ স্বরের গান আছে, যেমন ভাদু আছে, টুসু আছে, ঝুমুর আছে, করম আছে, যাওয়া, ভক্তা প্রভৃতি গানের মধ্যে দ্রুত তাল আছে। স্বরবৃত্তের 4 মাত্রার পূর্ণ পর্বের গান প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করি। অন্যদিকে পাঁচালী বা সুরের যে গান, রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল, জাতমঙ্গলের গান, ঝাপান, ভাসান, জাত গান, ধর্ম ঠাকুরের গান কিংবা কীর্তনের গানও আমরা লক্ষ্য করেছি। কথা এবং সংলাপের ভেতরে যে অবিচ্ছিন্নতা, যে নিবিড় যোগসূত্র, তা ঝুমুর, ঝাপান, টুসু, ভাদু, অহিরা গানের ভেতরে। এই কারণের জন্যেই এই গানগুলি যথার্থ অর্থেই আধুনিক। শুধু টুসু গান না, শুধু ভাদু গান না, শুধু ঝুমুর গান না, এ সব সময় আধুনিকতার ধারাপাত বেয়েই এক স্রোতস্বিনীর মতো অগ্রসরমান বাংলা কাব্য সাহিত্যে, বাংলা লোকসাহিত্যে। প্রত্যেকটি লোকসঙ্গীত
তবুও স্বতন্ত্র ঘরানার। তার সুর আলাদা, তার ঢং আলাদা, সেটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এই সুর বৈশিষ্ট্যটি নিয়েই বাংলার লোকসঙ্গীতের জগতে, লোকসাহিত্যের জগতে, সংস্কৃতির জগতে টুসু গান বেঁচে আছে। তাই মানভূমি ভাষায়, মানভূমের মাটির ভাষায়, এর সুরে এই এলাকার উপমা, উপকরণ, জীবন, রূপক সব মিলিয়ে প্রকৃতি আর মানুষকে এক করে দিয়েছে টুসু গান। এ কারণেই টুসু গান যথার্থ অর্থেই আধুনিক। তাই সংগৃহীত যে গানগুলি, যেগুলি প্রচলিত গান কিংবা যেগুলি এখনকার দিনে যারা লিখছেন, সে তাদের গানের মধ্যে গ্রামীণ জীবন এবং সংস্কৃতির সুন্দর রূপচিত্র আমরা খুঁজে পাই। কিছু কিছু গান আবার নাচও বটে, যেমন পাতা ঝুমুর, বাই ঝুমুর কেবলমাত্র নাচেই ব্যবহৃত হয়, কিন্তু জেলার লোকসংস্কৃতির সুর, ছন্দ, নৃত্যে পরিবেশিত হয় ঝুমুর নাচ বা করম নাচ। এই মৌখিক বা শ্রুত সাহিত্যের ছোট ছোট ছড়া 2, 4, 6 পংক্তি বিশিষ্ট, আবার 10, 16, 20 মাত্রার চরণ বিশিষ্ট গানও আমরা লক্ষ্য করি। কুমারী মেয়েদের গান করম গান, পুরুষদের গান জাত গান, মনসার গান, ভাসান গান প্রভৃতি। আবার নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে যে গান গীত হয়ে আসছে এই লোকভূমিতে, তার মধ্যে ভাদু, টুসু, ঝুমুর কিংবা বিয়ের গান। হাসি, ঠাট্টা, তামাশা, রঙ্গ রসিকতায় ব্যঞ্জিত বহু রকমের গান এর মধ্যে রচিত হয়েছে। তাই নাচনি কিংবা ধুমড়ি নাচের গানের ভাষায় হয়তোবা কখনো কখনো শ্লীলতার মাত্রা ছাড়িয়ে যেতে পারে, কিন্তু আমাদের লোকশিক্ষার হাতিয়ার রূপে স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কার, ভাষা, নীতি এর মাধ্যম হয়ে উঠেছে ভাদু গান, টুসু গান, ঝুমুর গান। বাস্তব জীবনের হুবহু প্রতিচ্ছবি, যে গানের মধ্যে প্রত্যয়িত হয়ে যায় দিন দিন সাধারণ জীবনের যে চিত্র, সুখ দুঃখ দুর্ভর যে জীবন চিত্র, আশা আকাঙ্ক্ষার কথা, প্রেম প্রীতির কথা, স্নেহ ভালোবাসার কথা, বিরহ বেদনার কথা, বাস্তব জীবনালেখ্য এই টুসু গানের ভেতরে আমরা লক্ষ্য করি। ভাষা এবং সুরের বৈচিত্র্য অনুসারে এই লোকসঙ্গীতকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, দেখতে পাই। যেমন উৎসব কেন্দ্রিক, যেমন যেমন অধ্যাত্ম বা ধর্মীয় বিষয়ক গান, অন্যদিকে কর্মসঙ্গীত, অনুষ্ঠান বিনোদনমূলক, প্রণয়মূলক গান, ক্রীড়া ভিত্তিক বা জীবিকা ভিত্তিক। আর উৎসব ভিত্তিক গানের মধ্যে টুসু গান আছে। সারা পৌষ মাস জুড়ে এটি একটি ব্রত রূপে চলে। টুসু দেবী কৃষিভিত্তিক আদিবাসী, সাধারণত কর্মী সমাজের এক বর্ষ শেষ এক উৎসব এটিও। টুসু নামকরণ নিয়ে বহু বিতর্ক রয়েছে। যেমন কেউ বলেন তুস, তুসলি বা তোসলা, এই ব্রতকেই তুস বলে। ডক্টর আশুতোষ ভট্টাচার্য তুস থেকে তুসলি মেয়েদের ব্রত বিশেষ চিহ্নিত করেছেন। অবনীন্দ্রনাথ বলেছেন ব্রত বিশেষ তোসলা ব্রত। ডক্টর নিহার রঞ্জন রায় তিনি বলেছেন তুস, তুসলি ব্রত কৃষি সংক্রান্ত এক প্রতিফলনে, যেখানে শক্তির পূজা হয়। কিংবা ডক্টর বিনয় মাহাতো তিনি টুসু শব্দটিকে ধানের খোসার তুষ থেকে উদ্ভূত এই তুষ মৃত ধানের প্রতীক। কুড়মালিতে টুই অর্থাৎ ঊর্ধ্বস্থান, সু অর্থাৎ সুরুজ বা সূর্য, টুই যুক্ত সু সমান টুসু অর্থাৎ প্রকৃতির মহাশক্তির উচ্চে অবস্থান। এইভাবেই টুসু অবস্থিত আছে। অন্যদিকে আমরা টুসু গানের ভেতরে আমরা টুসু পাতার দিন থেকে টুসু পরবের অনুষ্ঠান একবারে সারা মাস জুড়ে যে চলে, তাতে যে বিভিন্ন ধরনের গানের আমরা শুনি, সেই গানের মধ্যে দু একটি উদ্ধৃত করলে বোঝা যায়। যেমন উঠো উঠো টুসুমা, আর কত ঘুমাবে গো, রাত কাটে সকাল হলো যে, আমরা তোমায় পুজিব যে। অর্থাৎ এখানে টুসুমাকে পূজা করা হচ্ছে। সুখ দুঃখ প্রেম প্রীতি আশা আকাঙ্ক্ষার গান হচ্ছে টুসু গান। টুসু মাগো নতুন ধানের আলো চাল, আমরা পায়েস খাবো পেট ফুরে থাল থাল।
এ তো লোকজীবনের কথা, জীবন যন্ত্রণার কথা, সুখের কথা, দুঃখের কথা। জাগরণের গানও হচ্ছে টুসু গান। আর কত, আর বলো কতদিন থাকবে বা আমাদের ঘরে, মকর হলো বাদিমা লুকায় মাতুয়ার ঘরে। অর্থাৎ মকরের পরেই টুসুমা চলে যাবে, তাকে ভাসান করে দিতে হবে। এই যে যন্ত্রণা, এই যে দুঃখ, এই মাতৃশক্তির, এই যে কন্যা এবং মায়ের যে বেদনা, যা আমরা শাক্ত সাহিত্যে যে উপমাগুলি লক্ষ্য করি, যে বাৎসল্য রসের কথা আমরা লক্ষ্য করি, যেমন বিদায় দেব কেমনে মাগো, কি বললে মন ভুলাবো মাগো, সবক্ষণে মনে পড়ে তোমায় গো, টুকটুকা মুখের ছবি গো। অর্থাৎ স্নেহের দুলালি কন্যাকে ছেড়ে দিতে মাতৃ হৃদয়ের যে জঠরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বোধের কবিতা হচ্ছে টুসু গান। সেখানে তা কখনোই কি অনাধুনিক বা প্রাগাধুনিক বা উত্তরাধুনিক হতে পারে? তা চূড়ান্তভাবে সেই মুহূর্তের কথা একেবারেই আধুনিক। তাই আমরা দেখি যে শাক্ত সঙ্গীতের সঙ্গে টুসুর এক অভেদ্য এক বন্ধন যেন এই দুটি কবিতার ভিতরে। আমরা দুটি পরস্পর পাশাপাশি দুটি কবিতাকে যদি তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যেমন মা মেয়ের সম্পর্ক কি অতুলনীয় অনুষঙ্গে কবি বর্ণনা করেছেন। এক হচ্ছে লোককবি টুসু গীত যিনি রচনা করেছেন, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। যখন শাক্ত গীতে এটি ধ্বনিত হয়, ঠিক এরকমই একটি কবিতা টুসু গীতে যখন ধ্বনিত হয় লোককবির মুখে, এত বড় পুষ্পরবে রাখলি মা পরের ঘরে, পরের মা কি বেদন জানে, অন্তরে জালে মারে, যেমন শোল মাছি উফাল মারে। অসাধারণ এক বেদনাবোধের কবিতা, মা এবং মেয়ের আত্মিক সংকটের কবিতা, তা যথার্থ অর্থেই এক আধুনিক কবিতা। ভারাক্রান্ত হৃদয়ে ক্রন্দন বেদনার্থ হৃদয়ে বিরহাতুর গান হচ্ছে টুসু গান। কবে আবার আসবে মা, কোন কথা বললে গেলে না, কোনো কথা বললে গেলে না, উপরকুলিতে যাব কি বলে, গেলে আর পাবো না টুসু বলে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার একটি সীমান্ত বাংলার লোকসাহিত্য গ্রন্থে ডক্টর দয়াময় মণ্ডল অসাধারণ একটি কাজ তিনি করে দিয়েছেন। এই টুসুর এলাকা পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি ইত্যাদি করে যে বিভিন্ন টুসু গান সংগ্রহের ভেতর দিয়ে তিনি একটি প্রতিবেদন সুন্দরভাবে তুলে ধরেছেন। আসলে আমরা যদি দেখি, তাহলে আমরা টুসু গানকে দেখব যথার্থ অর্থে আধুনিক কেন না। এই টুসু গান হচ্ছে বিদ্রোহের গান, এই টুসু গান হচ্ছে বিপ্লবের গান, এই টুসু গান হচ্ছে সুখের গান, দুঃখের গান। যেমন বিদ্রোহের গান কি করে আমরা বলি না, টুসু গান এখানকার মানভূমের ভাষা আন্দোলনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল। শুন বিহারী ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়, এই যে অনবদ্য এই টুসু সঙ্গীতটি যিনি রচনা করেছিলেন সাংসদ ভজহরি মাহাতো, একটি দীর্ঘ টুসু সঙ্গীত। ভাইকে ভুলে করলি বড় বাংলা বিহার বুদ্ধিটাই, বাঙালি বিহারি সবাই এক ভারতের আপন ভাই, বাঙালিকে মারলি তবু বিষ ছড়ালি হিন্দি চাই, বাংলা ভাষার দাবিতে ভাই কোনো ভেদের কথা নাই, এক ভারতে ভাইয়ে ভাইয়ে মাতৃভাষার রাজ্য চায়, শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়। পশু পক্ষীর মতো যারা ডাং দেখে দূরে পালায়, হ্যাঁ আমরা মানুষ নৈক পশু, স্বরাজেরই অংশ চাই, হবু রাজার গবু মন্ত্রী সে রাজে সুখ নাই রে ভাই, তাই জনগণের শাসন হবে মাতৃভাষায়, মাতৃভাষার রাজ্য চাই, বিচার বুদ্ধি সব দেখিলাম যুগের দাবি নাটকটায়, নির্দোষীকে দোষী করে পুরে দিল জেহেলটায়, জজ সাহেবের অবিচারে কি পরিচয় দিব ভাই, জনশাসন চাও যদি রে বলো বাংলা বই আর গতি নাই, মোদের ভূমি মানভূমিতে গরিবরাম রাজ্যটাই, ভজহরির মনের আশায়
পারবি না রে দিতে চায়। এই যে বিদ্রোহের গান, এভাবেই টুসু গানে মানভূম একটি পুস্তিকা সেই সময় মানভূমের ভাষা আন্দোলনের সময় প্রায় 1,00,000 কপি বিক্রি হয়েছিল। অন্যদিকে এই টুসু গান হচ্ছে বিদ্রোহের গান, যেমন তেমনি বিপ্লবেরও গান। কারণ সিপাহী বিদ্রোহ নিয়ে টুসু গান প্রচুর লেখা হয়েছিল। যেমন আমি তার একটি গানের কথা উল্লেখ করি। টুসুমণি সিপাহীরা যুদ্ধে নামেছে, ও ধনী লাল পাগড়িরা কত লোক মারেছে। টুসু ধনী সিপাহীরা যুদ্ধে নামিয়েছে, ও ধনী লাল পাগড়িরা কত লোক মারিয়েছে। এই যে একটি বিদ্রোহের গান, একটি বিপ্লবের গান। অন্যদিকে বেশিরভাগ গানেই সুখ দুঃখের গান। যেমন সুখে দুঃখে মনের দুঃখে মা বাপ, সুখে দুঃখে মনের দুঃখ মা বাবাকে নাই বলে টুসু আমার ঘর আলো করে যেমন প্রদীপের আলো চলে। যখন টুসু আমার ঘরে আসে তখন যেন প্রদীপের আলো চলে। তাহলে সুখে দুঃখে সেই টুসু মাকে দরকার। কখনো টুসু মা, কখনো ঘরের মেয়ে কন্যা উমার মতো এইভাবেই টুসু গান রচিত হয়েছে। আবার পরিবেশ কেন্দ্রিক টুসু গান, পরিবেশ কেন্দ্রিক টুসু গানের মধ্যে একটি গানের কথা উল্লেখ করি। পাত তুলতে যে যাবি টুসু, দেশে কি আর বন আছে, শাল মহুল গাছ কাটিয়ে নিয়ে আকাশমণি লাগাছে। একবারে অসাধারণ সচেতনতার এক গান হচ্ছে টুসু গান। যে বনজ সম্পদ যেমন নষ্ট হচ্ছে, বন কেটে শূন্য তৈরি হয়ে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, তার কথা টুসু গানের মধ্যে আছে। এর মতো আধুনিক কি হতে পারে? এর মতো একেবারে বর্তমান সময়কালকে ধরে কি কবিতা লেখা হতে পারে? ফলে মান্য কবিতার ভেতরে যে আধুনিকতার জন্ম আমরা সূত্রাকারে বলেছি, এই ধরনের কবিতার ভেতরেও আমরা সেটি দেখি। টুসু গানের মধ্যে আধুনিক সমাজ ব্যবস্থার কথা, টুসু গানের মধ্যে রাজনীতির কথা, সমাজ নীতির কথা, ভোট নীতির কথা, যুগ যন্ত্রণার কথা, বেকারত্বের যন্ত্রণার কথা, খরা বন্যা পীড়ন, ভাষা আন্দোলনের কথা, স্বাধীনতা আন্দোলনের কথা, সব কিছুই টুসু গানের বিষয় হয়ে উঠেছে। আবার অন্য দিক থেকে আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখব যে টুসু গান হচ্ছে বাৎসল্য রসের কবিতা। বাংলা সাহিত্যে আমরা যে পঞ্চরসের কথা পাই, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, সেই টুসু গানও হচ্ছে বাৎসল্য রসের কবিতা। শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য এই চতুর্বিধ, এই চতুর্থ যে বাৎসল্য রস, সেই বাৎসল্য রস কেন্দ্রিক কবিতা হচ্ছে টুসু কবিতা। এভাবেই মানভূমের এই জাতীয় উৎসবের, এই মকর পরবের, টুসু পরবের কবিতা গান যথার্থ অর্থেই আধুনিক কবিতা। অন্যদিকে এই টুসু গান যে লেখা হয় মানে মুখে মুখে যে গীত হয়, সেই গীত কিন্তু লোকপ্রিয়তাকে, লোকধর্মিতাকে, কিন্তু নান্দনিকতাকে নষ্ট করেনি, সজীবতাকে নষ্ট করেনি। প্রাণবন্ত লোকসঙ্গীত সাধারণ বাদ বিবাদ মূর্ত হয়ে ওঠে সংবাদের ভেতর দিয়ে। তাৎক্ষণিক বিষয়গুলি টুসু গানের অত্যন্ত প্রাণবন্ত বিষয় হয়ে উঠেছে। এখানকার গ্রামীণ মানুষের, সাধারণ মানুষের এই রচনা, কৃষিজীবী হোক বা শ্রমজীবী হোক, একটি মানে সাধের টুসু, সবার অন্তরের টুসু, পরিবারের টুসু, সমাজের টুসু, এবং এখানকার যে মানুষের জীবন যন্ত্রণার গানের ভেতরে সেই টুসু গান, টুসু গীত প্রতিফলিত হয়েছে। যেমন একটি গানের কথা উল্লেখ করতে পারি। যাছো 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 টুসু, ফিরে দাঁড়াও আগিনাতে, সম্বৎসরের মনের কথা বলে রাখো সাক্ষাতে। সারা বছরের মনের কথা বলে যাও সাক্ষাতে। টুসুমা চলে যাবে, বেদনা বিধুর মাতৃ হৃদয়, কন্যার বিরহ বেদনার কথায় এই গানের ভেতরে প্রতিফলিত হয়েছে। কিংবা উঠো 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 টুসু, উঠাতে আসিছি সবে মিলে সং তীরা,
পুজিতে বসেছি। এখানে তখন তাকে টুসুকে পূজা করা হচ্ছে। এই ভাবে এই টুসু গানের ভেতর দিয়ে আমরা দেখছি যে প্রত্যেকটি গানের ভেতরে এক জীবন চিত্র প্রতিফলিত হয়েছে। এক সাধারণ মানুষের নাগরিক জীবনের কথা প্রতিফলিত হয়েছে, লোকজীবনের কথা বারে বারে প্রতিফলিত হয়েছে। যেমন একটি গানের কথা বলি, আমার টুসুর একটি ছেলে, নাম দিয়েছি বিমলা, হে বিমলা ঘরে সিনাও, বাঁধে বড় শ্যাওলা। কি উপমা, কি অনুষঙ্গের ব্যবহার! আমার টুসুর একটি ছেলে, নাম দিয়েছি বিমলা। এবং দেখুন যে এই গানটির ভেতরে একেবারে 4 মাত্রার পূর্ণ পর্ব। আমার টুসুর একটি ছেলে, নাম দিয়েছি বিমলা, হে বিমলা ঘরে সিনাও, বাঁধে বড় শ্যাওলা। 4 4 2 মাত্রার স্বরবৃত্ত ছন্দের যে পর্ব বিভাগ, সেখানে ঠিক 4 4 2 মাত্রার। তাহলে এই কবিতাগুলিও এইভাবে কবিতাও হয়ে উঠেছে, শুধু লোকজীবনের কবিতা হয়ে থাকেনি। টুসু সঙ্গীতগুলি একেবারে যথার্থ অর্থেই স্বরবৃত্ত ছন্দের যথার্থ কবিতা, আধুনিক কবিতা হয়ে উঠেছে। আবার অন্যদিকে যদি আমরা আরেকটু প্লুতস্বরের কবিতা দেখি, ওই যে যাছো 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 টুসু, সেখানে কিন্তু 4 4 8। যাছো 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 টুসু, ফিরে দাঁড়াও ফিরে দাঁড়াও আগনাথ, এখানেও কিন্তু 4 4, কিন্তু মনে হচ্ছে যেন প্রথমের যে চরণটি সেটি যেন 8 মাত্রিক, কিন্তু না, সেখানে 4 মাত্রিক। তার মধ্যে একটু প্লুতস্বর এখানে রয়েছে। যাছো 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 টুসু, এখানে গিয়ে আমরা থামছি। এখানে অর্থগত বিরাম, এখানে ভাবগত বিরাম। ফিরে দাঁড়াও, আবার 4 মাত্রায় ফিরে এলাম। তারপরে আগনাতে, আগনাতে এখানে 3 মাত্রায় চলে এলাম। সম্বৎসরের এখানে ঠিক 4 মাত্রা। মনের কথা 4 মাত্রা। বলে রাখো সাক্ষাতে, সাক্ষাতে আবার 3 মাত্রা। অসাধারণ এই কবিরা চরণ, শব্দ, ধ্বনি, মাত্রা, লয়, তাল, মান, স্তবক বিন্যস্ত করে এই কবিতাগুলি লেখা হয়েছে। তাহলে যথার্থ অর্থেই বাংলা কবিতার যে নিয়ম, যে প্রকরণ, সেই প্রকরণ মেনেই এই কবিতাগুলি রচিত হয়েছে। প্রত্যেকটি কবিতার ভেতরে এত বড় পৌষ পরবে, আমরা যদি মান্য কবিতার সঙ্গে এগুলিকে তুলনা করি, এত বড় পৌষ পরবে রাখলি মা পরের ঘরে, পরের মাকি বেদন জানে অন্তরে জালে মারে। অথচ টুসু গানের সুরে তা কিন্তু দ্রুততার সঙ্গে উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন আমরা সেগুলিকে মান্য কবিতার পর্বে ফেলছি, তখন সেগুলি কিন্তু মান্য কবিতাও হয়ে যাচ্ছে। আমরা এই দিক থেকেই টুসু গানের কথা যদি আমরা ধরি, তাহলে দেখব যে এখানে প্রকরণগত দিক থেকে এগুলি যথার্থ অর্থেই কবিতা, আবার বিষয়গত দিক থেকেই এবং বিষয়ের বিন্যাস এবং বিষয়ের যে সুগভীর যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনার দিক থেকেও কবিতাগুলি আধুনিক। যুগযন্ত্রণার দিক থেকে, মুক্তি চেতনার দিক থেকে, স্বাতন্ত্র্যবোধের দিক থেকে, দর্শনগত দিক থেকে, রোমান্টিকতার বিরোধগত দিক থেকে, কিংবা বিশ্বময় সংকটজনক পরিস্থিতিতে কবিতা যেখানে আধুনিক হয়, সেখানেও এই কবিতাগুলি আধুনিক কবিতা হয়ে উঠেছে। এই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমগ্র রাঢ়ভূমে এই কবিতার বিস্তার বিন্যাস ঘটেছে। এভাবেই আমরা দেখি যে আসলে টুসু গান যতখানি এখানকার জীবনের গান, লোকজীবনের প্রাণের সম্পদ, ততখানি এই টুসু গান মানব জীবনের, বাংলা সাহিত্যের, বাংলা কাব্য কবিতার প্রকরণগত দিক থেকেও এই কবিতাগুলির আধুনিকতাকে ফেলে দেওয়া যায় না। ফলে আমাদের আসলে সমস্যা হচ্ছে যে বাংলা সাহিত্যে যখন ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যে জায়গা পেয়েছে, তখন টুসু গান, ঝুমুর গান ইত্যাদি যে আমাদের লোক গান, সেগুলি কিন্তু বাংলা সাহিত্যের সেইভাবে প্রতিফলিত হয়নি।
সেই বাংলা সাহিত্যের প্রতিফলন হওয়ার মতো সমস্ত রসদ এই কবিতার ভেতরে রয়েছে। এ কারণেই বলা ভালো যে মান্য বাংলা কবিতার সঙ্গে টুসু সঙ্গীতের আধুনিকতার ব্যাখ্যা বিশ্লেষণে, চুলচেরা বিশ্লেষণে কিংবা বাচ্যার্থ লক্ষণার্থগত দিক থেকেও এই কবিতাগুলি যথার্থ অর্থেই ইন্টেন্স পার্সোনাল হিসেবেই এই কবিতাগুলি উপযুক্ত হয়ে উঠেছে এবং সময়কে তুলে ধরার ক্ষেত্রে, যুগকে তুলে ধরার ক্ষেত্রে, যুগের যন্ত্রণাকে তুলে ধরার ক্ষেত্রে, মেলোডি অফ এজকে তুলে ধরার ক্ষেত্রে টুসু গান যথার্থ অর্থেই আধুনিক, এ কথা উল্লেখ করে আজকে যারা মানভূম সংবাদ লাইভ পেজে সরাসরি রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই আলোচনা পরবর্তী ক্ষেত্রে শুনবেন তাদেরকেও আগাম কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।